আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে তোমার রোটেশনাল মোশনের যে আমরা যেটা পড়েছিলাম, যে চ্যাপ্টারটা আমরা পড়ছি, সেই চ্যাপ্টারে রোটেশনাল মোশনের একটা পার্ট টপিক হচ্ছে, সেটা হচ্ছে টর্ক। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। টর্ককে আমরা কাপলও বলি, আমরা অনেক সময়তে টর্ক কাপল এটা বলা হয় অনেক সময়তে। এবার কথা হলো টর্ক কাকে বলবো আমরা। আমরা লিনিয়ার মোশন এর ক্ষেত্রে ফোর্স যে ভূমিকাগুলো পালন করে, ফোর্স কি ভূমিকা পালন করে, লিনিয়ার মোশনে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে সেখানে আমার কি থাকবে, অ্যাক্সেলারেশন থাকবে, মানে চেঞ্জ ইন ভেলোসিটি হবে। একই রকম ভাবে যদি আমি লিনিয়ার মোশনের ক্ষেত্রে সার্কুলার মোশনের কথা বলি, সার্কুলার মোশন বলা ভুল হবে, রোটেশনাল মোশনের কথা বলি, তাহলে সেক্ষেত্রে ফোর্স যেরকম লিনিয়ার মোশনের ক্ষেত্রে যা ভূমিকা পালন করতো, টর্ক সার্কুলার রোটেশনাল মোশনের ক্ষেত্রে সেম ভূমিকা পালন করবে। তার মানে কি, এটা যদি আমি টর্ক যদি থাকে তাহলে এখানে থাকবে অ্যাক্সেলারেশন থাকবে না, সেটা থাকবে কি তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন থাকবে। তার মানে কি হবে, চেঞ্জ ইন ভেলোসিটি বলবো না, আমরা শুধু কি বলবো, অ্যাঙ্গুলার ভেলোসিটি, চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ভেলোসিটি। তার মানে যদি নেট টর্ক থাকে তাহলে সেক্ষেত্রে আমার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন থাকবে এবং কি হবে, আমার অ্যাঙ্গুলার ভেলোসিটির চেঞ্জ হবে। যদি আমরা পরে ডিফাইন করবো, তো আমি একটু বলে দিই, যেরকম ফোর্সকে আমরা ডিফাইন করতাম ডিপি বাই ডিটি, চেঞ্জ ইন মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম। একই রকম ভাবে আমরা টর্ককে ডিফাইন করব ডিএল বাই ডিটি, মানে চেঞ্জ ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম, বা রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি বলতে পারি। আচ্ছা, এবার কথা হলো টর্ক কখন প্রডিউস হবে। টর্ক হচ্ছে এমন একটা ভেক্টর কোয়ান্টিটি যেটা কিনা যার যেটা কিনা কোনো একটা অবজেক্টের উপরে অবশ্যই দুটো ফোর্স থাকতে হবে, দুটো অ্যান্টি প্যারালাল ফোর্স থাকতে হবে। তাহলে একটা ফোর্স, এইটা একটা কোনো একটা অবজেক্ট, সেই অবজেক্টের উপর একটা ফোর্স কাজ করছে এই সোজা এই দিকে। ফোর্সে দেখো লেন্থটা আমি যতটা নিয়েছি, ফোর্সটা আরেকটা ফোর্স হতে হবে, কি হবে, অ্যান্টি প্যারালাল হতে হবে, একদম অ্যান্টি প্যারালাল, এবং সেটা উল্টো দিকে। তাহলে সেই ফোর্সটা হচ্ছে আমার অ্যান্টি প্যারালাল এবং দুটোর ম্যাগনিটিউড সেম। তাহলে এই দুটো ফোর্স, একটা হচ্ছে তোমার F1, একটা হচ্ছে তোমার F2। যেহেতু ফোর্স দুটো আলাদা, মানে ডাইরেকশন আলাদা, তার জন্য আমি F1 F2 লিখলাম, কিন্তু F1 এর ম্যাগনিটিউড আর এবং F2 এর ম্যাগনিটিউড কি হবে, সেম হবে। এটা যদি হয় তাহলে নেট ফোর্স যদি আমি বের করতে চাই, তাহলে নেট ফোর্সের ভ্যালু কত হয়ে যাবে, জিরো। যেহেতু দুটো ফোর্স আমার হয়েছে অ্যান্টি প্যারালাল এবং তাদের ম্যাগনিটিউড যেহেতু সেম, তাহলে নেট ফোর্সের ভ্যালু জিরো। আর নেট ফোর্সের ভ্যালু যদি জিরো হয়ে যায়, তাহলে সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন ACM এর ভ্যালু হয়ে যাবে জিরো। তার মানে এখান থেকে একটা ভালো জিনিস জানতে পারলাম, যে কোনো একটা অবজেক্টের উপর যদি আমি টর্ক অ্যাপ্লাই করি, বা যদি অবজেক্টের উপর কোনো কাপল দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই অবজেক্টটার নেট সেন্টার অফ অ্যাক্সেলারেশনের সেন্টার অফ মাসের কোনো অ্যাক্সেলারেশন থাকবে না। তার মানে শুধুমাত্র কি থাকবে, তার মানে তার কোনো লিনিয়ার অ্যাক্সেলারেশন থাকবে না। দেয়ার ইজ নো লিনিয়ার অ্যাক্সেলারেশন, মানে সেখানে কোনো লিনিয়ার অ্যাক্সেলারেশন থাকবে না যদি কি হয়, তারপরে একটা টর্ক অ্যাপ্লাই করা হয়। মানে নেট ফোর্স যেহেতু জিরো, তার মানে তার সেক্ষেত্রে কোনো সেই অবজেক্টটার সেন্টার অফ মাসের কোনো লিনিয়ার অ্যাক্সেলারেশন থাকবে না। এবার রোটেশনাল অ্যাক্সেলারেশনের কথা আসা যাক। রোটেট অবজেক্টের উপর যদি আমি টর্ক অ্যাপ্লাই করি, তাহলে সেই অবজেক্টটা কি করবে, এই যে এখানে যে আমি যেটা দেখিয়েছি, সেক্ষেত্রে যে ফোর্সটা যেরকম করে অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে দেখো অবজেক্টটা কি করবে, এই ফোর্স দুটো অবজেক্টটাকে এইরকম ভাবে ঘোরাবে, এরকম ভাবে ঘোরাবে। তার মানে তাকে কি করবে, এইদিকে আমার ক্লক ওয়াইজ সেটাকে ঘোরাবে। তাহলে এই যে টর্কটা আমি অ্যাপ্লাই করছি, সেই টর্কটা ক্লক ওয়াইজ টর্ক সাপ্লাই করছে, যাতে করে অবজেক্টটা ক্লক ওয়াইজ রোটেট করে। মানে এদিক থেকে এদিকে যেহেতু রোটেট করবে, তার মানে কি হচ্ছে, রোটেট করছে ক্লক ওয়াইজ ডাইরেকশনে, সে রোটেট করবে অবজেক্টটা। তার যে টর্কটা, নেট টর্ক হচ্ছে ক্লক ওয়াইজ ডাইরেকশনে। আচ্ছা, তাহলে এখানে তাহলে যদি আমি টর্কের ভ্যালু বের করতে চাই, তাহলে টর্কের ভ্যালু আমরা বের করব কিভাবে। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে টর্ক কি করে, তাহলে টর্ক প্রডিউস অনলি
রোটেশনাল মোশন বা পিওর রোটেশনাল মোশন বলা বেটার হবে, পিওর রোটেশনাল মোশন। টর্ক অর কাপল প্রডিউস পিওর রোটেশনাল মোশন, এ কোনো লিনিয়ার মোশন তৈরি করবে না। কোনো একটা অবজেক্টের উপর যদি আমি টর্ক অ্যাপ্লাই করি, তাহলে সেই অবজেক্টটার সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন কত হবে, আমার জিরো হবে, মানে লিনিয়ার অ্যাক্সেলারেশনের ভ্যালু জিরো হবে, কিন্তু তার রোটেশনাল অ্যাক্সেলারেশন থাকবে, এবং তার ফলে কি হবে, রোটেশনাল অ্যাক্সেলারেশন থাকবে এবং সেই অবজেক্টটার সেন্টার অফ মাস যেখানে ছিল সেখানেই থাকবে, কিন্তু সেই অবজেক্টটার কি হবে, তার অ্যাঙ্গুলার ভেলোসিটি আস্তে আস্তে ইনক্রিজ করতে পারে বা ডিক্রিজ করতে পারে। আচ্ছা, এবার টর্ককে আমরা ডিফাইন করব কিভাবে, তাহলে টাও যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তাহলে সেটাকে ডিফাইন করা হয় আর ক্রস এফ দিয়ে। এবার এখান থেকে প্রবলেম, একটা টাইপ প্রবলেম হতে পারে, তোমাকে আর বলে দেবে বা এফ বলে দেবে, কিন্তু আর বলে দেবে না, সেই আরটাকে তোমাকে একটা উপায় বের করতে হবে, আমি প্রবলেম দেখাচ্ছি, সেটা তুমি সেখান থেকে করলে প্র্যাকটিস করলে হয়ে যাবে। এখান থেকে এটা বের করতে হবে, ক্রস প্রোডাক্ট থেকে আমাকে বের করতে হবে। এখান থেকে বুঝতে পারছো যে টাউটা পারপেন্ডিকুলার টু এফ হবে, একরকম ভাবে টাও পারপেন্ডিকুলার টু আরও হবে। তোমরা ক্রস প্রোডাক্ট অলরেডি জানো, আমি ডিটেলসে বলার দরকার নেই আমার। তাহলে এখান থেকে একটা প্রবলেম একবার তোমাদের নিটে দিয়েছিল, যে যদি আমি টাও ডট আর ক্রস এফ করি, তাহলে এর ভ্যালু কত হবে, তোমরা আশা করি অনেকে জানো, অনেকে হয়তো বুঝতে পারছো না। এবার দেখো, এই দুটোকে ক্রস করলে যেটা পাবো, যে ভেক্টরটা পাবো, সেই ভেক্টরটা আমরা নিশ্চয়ই টর্কই পাবো। তো এটা করলে আমি বুঝতে পারছি, যেটা করলে আমি টাও স্কোয়ার পাবো। কিন্তু যদি আমি এটা নিই এফ ডট আর ক্রস এফ করি, তাহলে সেক্ষেত্রে তার ভ্যালু কত পেয়ে যাবো, জিরো। একরকম ভাবে যদি আমি আর ডট আর ক্রস এফ করি, তার ভ্যালু কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। কারণ হচ্ছে কি, এই যে ভেক্টরটা ক্রস করার ফলে, ক্রস প্রোডাক্ট করার ফলে যে ভেক্টরটা আমি পাবো, সেই ভেক্টরটা অবশ্যই, মানে আমার হচ্ছে এই যে ভেক্টরটা আমি ক্রস প্রোডাক্ট করে যে ভেক্টরটা পাচ্ছি, এই যে ভেক্টরটা, যে নতুন ভেক্টর তৈরি করেছে, সেই ভেক্টরটা এফ এর উপর পারপেন্ডিকুলার হবে, আর এফ এর উপর পারপেন্ডিকুলার হলে তার ডট প্রোডাক্ট ভ্যালু অবশ্যই জিরো আসবে। এটা একবার তোমাদের ডিটেল জিজ্ঞাসা করেছিল, ওই জন্য আমি সেটাকে বলে দিলাম। আচ্ছা, এবার এটাকে যদি আমি কি বলছি, তোমার ম্যাগনিটিউড ফর্মে লিখি, তাহলে এটা কত হয়ে যাবে, আর এফ ইন্টু সাইন থিটা। বা এবার যদি আমি বলি যে আমি যদি বলি যে, আচ্ছা এটাকে একটু আলাদা ভাবে লিখছি, এফ টর্ক ইজ ইকুয়াল টু এফ আর সাইন থিটা, দুই রকম উপায় লিখলাম। এবার ধরো আমি একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট হিঞ্জ আর করা আছে। এবার এই পয়েন্টের অ্যাবাউটে, এই যে পয়েন্ট আমি যেটা দিলাম, সেই পয়েন্টের অ্যাবাউটে এখানে একটা অবজেক্ট আছে, তাহলে এটা হচ্ছে তোমার ও পয়েন্ট, এটা হচ্ছে আমার এ পয়েন্ট। এই এ পয়েন্টের উপর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটা হচ্ছে এইদিকে, এবং এই এ পয়েন্টে যে অবজেক্ট আছে, সেই অবজেক্টটা এই ও পয়েন্টের অ্যাবাউটে রোটেট করছে। তাহলে এটার পজিশন ভেক্টর হচ্ছে আমার আর, সেটা হচ্ছে আমার এটা। তাহলে এটা হচ্ছে আর, আমার হচ্ছে পজিশন ভেক্টর, এটা হচ্ছে আমার ফোর্স। এবং আর এবং এফ এর মিডলে যে অ্যাঙ্গেল, সেটা পাওয়ার জন্য তোমরা অবশ্যই জানো যে ভেক্টর মিডল অ্যাঙ্গেল পেতে গেলে দুটো টেল এক জায়গাতে মিট করতে হবে, তাহলে এটাকে আমাকে বাড়াতে হবে। তাহলে এটা হচ্ছে তার মিডলের অ্যাঙ্গেল, তাহলে এটা হচ্ছে তার থিটা। তাহলে এফ এর আমি দুটো কম্পোনেন্ট পেতে পারি, একটা হচ্ছে তোমার অ্যালং রেডিয়াল, যেটা রেডিয়াল কম্পোনেন্ট বলছে, সেটা হচ্ছে আমার তোমার এফ কস থিটা। আর এটা হচ্ছে তোমার ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, যেটা এইদিকে হবে, সেটা হচ্ছে তোমার এফ সাইন থিটা। এবং এটা হচ্ছে তোমার এফ এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, মানে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, যেটা হচ্ছে তোমার আর এর পারপেন্ডিকুলার। তাহলে আমি যদি এটা থেকে যেটা লিখেছি, দেখো এফ সাইন থিটা যেটা লিখেছি, এটাকে এভাবে না লিখে এটাকে ভালো এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে আর, আর পারপেন্ডিকুলার এফ এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, যেটা আর এর পারপেন্ডিকুলার, সেটা ভ্যালু যদি আমি লিখে দিই, তবেও টর্ক ক্যালকুলেট করতে পারবো। বা এই যে পিকচারটা আছে, সেটাকে যদি আমি এটা না লিখে, ব্যাপারটাকে যদি আমি এরকম ভাবে ভাবি, যে আমি ফোর্সটা নিলাম, আর এই ফোর্সের পারপেন্ডিকুলার আরটা নিচ্ছে, তাহলে ফোর্সের পারপেন্ডিকুলার আর যদি আমি নিতে যাই, তাহলে আমার এখান থেকে এটাকে যদি আমি লাগাই, তাহলে এটা দেখো, এটার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আমি পেয়ে যাব, যেটা কিনা আমার এই যে আর এর, যে আর আছে, সেই আর এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হবে, এবং সেটা কত হয়ে যাবে, আর সাইন থিটা। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে আমার এফ আর পারপেন্ডিকুলার টু এফ। তার মানে এই দুটোই আমাদের খুব কাজে দেবে। তাহলে টর্ক আমরা বের করার উপায় কি, ফোর্স, যে দুটো ফোর্স আমার টর্ক প্রডিউস করছে, সেই দুটো ফোর্সের যে কোনো একটা ফোর্সের ভ্যালু, ম্যাগনিটিউড, এবং তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, তাহলে সেটা হবে আমার এটা। বা তাদের মধ্যে ফোর্স দুটোর মধ্যে ডিসটেন্স, এবং
যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সের পারপেন্ডিকুলার ফোর্স, যে কোনো একটা ফোর্সের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট সেটা আমি নিতে পারি। এই দুটো যে ফর্মুলা লিখলাম এই দুটোতে আমাদের খুব কাজে দেবে পরবর্তীতে। যখন আমরা প্রবলেম সলভ করবো তখন খুব এটা কাজে দেবে। এই ব্যাপারটা ভালো করে ক্লিয়ার হলে এটা তোমরা করতে পারবে। এবার টর্ক কি হবে, একটা অবজেক্টকে যদি এখানে যদি ধরো আমি এক্সাম্পল স্বরূপ বলছি, এখানে এই পয়েন্টটাতে একটা হিঞ্জ করা আছে, এই পয়েন্টের অ্যাবাউটটা সে রোটেট করতে পারবে। এবার ধরো আমি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছি যেটার নাম দিচ্ছি তোমার F1। আম, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছি যেটার নাম দিচ্ছি আমি F2। আচ্ছা, ব্ল্যাক কালার দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এখানে একটা ফোর্স দিচ্ছি যেটার নাম দিচ্ছি আমি F3 রেড কালার দিয়ে। আহ, এখানে একটা ফোর্স দিচ্ছি যেটার নাম দিচ্ছি আমি F5। এখানে একটা ফোর্স দিচ্ছি যেটা হচ্ছে আমার F6। আচ্ছা, এবার যেটা আমি বলি যে তোমার এই যে এই পয়েন্টের অ্যাবাউটে এই যে রডটা আছে বা যে কোনো একটা অবজেক্ট যেটা আছে সেটাকে যদি এই ফোর্স গুলো রোটেট করাতে চায় তাহলে কে কোন দিকে রোটেট করাতে চাইছে। এবার দেখো F1 এই অবজেক্টটাকে এই দিকে রোটেট করাতে চাইছে, তাহলে মানে F1 যে টর্কটা সাপ্লাই করবে সেই টর্কটা কি হয়ে যাবে আমার ক্লকওয়াইজ। F2 এটাকে কোন দিকে ঘোরাতে চাইছে, ওই দিকে ঘোরাতে চাইছে, তাহলে F2 যে টর্কটা সাপ্লাই করবে সেটাও ক্লকওয়াইজ হবে। F3, F3 হচ্ছে আমার এটা, তাহলে F3 যে ফোর্সটা আমার যে টর্কটা সাপ্লাই করবে সেটা দেখো এইদিকে ঘোরাতে চাইছে, তাহলে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ দেবে। একরকম ভাবে F4 ও সে তাকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাতে চাইছে, তাহলে F4 বলছি F5 ও অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাতে চাইছে, তাহলে সেটার জন্য আমার হবে অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক সাপ্লাই করবে। F6 কোন দিকে চাইছে এটাকে যদি আমি বলি তাহলে এদিকে ঘোরাতে চাইছে, তার মানে F6টাও আমার অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক দিতে চাইছে। তার মানে রেড যেগুলো কালার দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম সেগুলো সবাই অ্যান্টি ক্লকওয়াইজ, এবং ব্ল্যাক যেগুলো কালার কালার দিয়ে যে ফোর্স গুলো রিপ্রেজেন্ট করেছি সবাই ক্লকওয়াইজ টর্ক দিচ্ছে। তাহলে যে কোনো তোমরা যখন প্রবলেম সলভ করবে তখন প্রথম থেকে এটা ঠিক করে নেবে যে অ্যান্টি ক্লকওয়াইজটাকে অ্যান্টি ক্লকওয়াইজ টর্ককে পজিটিভ এবং ক্লকওয়াইজ টর্ককে নেগেটিভ না হয়, ক্লকওয়াইজ টর্ককে পজিটিভ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ টর্ককে নেগেটিভ ধরে নেবে। যার যেটা সুবিধা প্রথম থেকে যেটা হ্যাবিট করবে সেটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, এবার কথা হলো যে আমি যদি এই যে ছবিটা এঁকেছি, আমি যদি ধরো এটা না ধরে ধরো আমি আরেকটা ছবি আঁকছি। ধরো একটা, এই যে এটা ক্লিয়ার করতে হবে আমাদেরকে বেটার ভালো করে। ধরো একটা আমার এরকম একটা লম্বা রড আছে এবং এই রডটাকে আমি কোনো একটা পয়েন্টের অ্যাবাউটে রোটেট করাতে চাইছি, তাহলে সে ধরো পয়েন্টটা হচ্ছে আমার এখানে, এই পয়েন্টটা আবার হিঞ্জ করা আছে যেটা আমি ব্ল্যাক কালার দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এবং এই রডটার উপর অনেকগুলো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। একটা ধরো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে আমার এই দিকে যেটার ভ্যালু হচ্ছে তোমার F1, যেটা কিনা এই রডটার সাথে ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তোমার আচ্ছা এখান থেকে এইটুকু লেন্থ হচ্ছে রডটা, ধরো এই রডটার এখান থেকে এইটুকু লেন্থ হচ্ছে L, এবং এখান থেকে এইটুকু লেন্থ হচ্ছে L। একটা ফোর্স আমি অ্যাপ্লাই করেছি এইখানে যেটার ভ্যালু হচ্ছে তোমার F2, যেটা কিনা এখান থেকে হিঞ্জ থেকে এটা ডিস্টেন্স হচ্ছে L/2 তে। আচ্ছা, একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে ধরো এই দিকে যেটা ধরো F3, এবং সেটা এটার সাথে একটা অ্যাঙ্গেল করে আছে সেটা ধরো 45 ডিগ্রি। আমি যদি বলি যে এই পয়েন্ট মানে এটা হচ্ছে হিঞ্জের অ্যাবাউটে, ও পয়েন্টের অ্যাবাউটে যদি নেট টর্ক বের করতে বলি তাহলে নেট টর্ক কত হয়ে যাবে, নেট টর্ক, তাহলে নেট টর্ক মানে কি ক্লকওয়াইজ টর্ক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক বিয়োগ করবো, বা অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক থেকে ক্লকওয়াইজ টর্ক বিয়োগ করবো। আমার যেটা হ্যাবিট আছে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ থেকে ক্লকওয়াইজটা বিয়োগ করা। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ টোটাল টর্ক কোনটা কোনটা আছে দেখো, এই ফোর্সটা যেটা আছে F1 ফোর্স সেটা কি করছে, এই অবজেক্টটাকে কোন দিকে রোটেট করাতে চাইছে, এই রোটেট করাতে চাইছে এই দিকে। তাহলে F1 ফোর্সটা অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক সাপ্লাই করবে, এবং F1 ফোর্সের যদি আমি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিতে যাই তাহলে সেটা কি পাবো, আমার এটা হয়ে যাবে F অন সাইন 30। তার মানে F অন সাইন 30, এবং এখান থেকে এই হিঞ্জ থেকে পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে আমার L ইন্টু L, এটা হচ্ছে আমার একটা অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক। আচ্ছা, এটা গেল। আর দেখো কেউ অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক দিচ্ছে কিনা, আরেকটা হচ্ছে তোমার এটা যদি আমি এই যে F3 লিখেছি এটার দুটো কম্পোনেন্ট পাবো। একটা হচ্ছে তোমার এটা কম্পোনেন্ট দুটোকে আমি ব্লু কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি। একটা হচ্ছে তোমার এইদিকে
এবং এটা হচ্ছে তোমার রেডিয়াল বরাবর। তাহলে এখানে এই যে কম্পোনেন্টটা হয়ে যাবে আমার f3 sin 45। তাহলে সেটাও এটা ঘোরাতে চাইছে কোন দিকে, এটাকে সে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতে চাইছে, তাহলে তার জন্য আমার ভ্যালু হয়ে যাচ্ছে প্লাস f3 sin 45, এ দুটো অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক দিচ্ছে। আচ্ছা, মাইনাস ক্লকওয়াইজ টর্ক কে সাপ্লাই করছে, ক্লকওয়াইজ টর্ক সাপ্লাই করছে শুধুমাত্র f2। দেখো এ কি চাইছে, এ চাইছে অবজেক্টটাকে এই দিকে রোটেট করাতে, তাহলে এই ক্লকওয়াইজ টর্ক দিচ্ছে। তাহলে এর জন্য ক্লকওয়াইজ টর্কের ভ্যালু কত হচ্ছে f3, এবং পারপেন্ডিকুলার ডিসটেন্স হয়ে যাচ্ছে আমার l/2, এটা হচ্ছে আমার ক্লকওয়াইজ টর্ক। তাহলে নেট টর্কের ভ্যালু এটা। তুমি বলবে যে স্যার আপনি এই কম্পোনেন্টটা ধরলেন না, f1 এর এই কম্পোনেন্টটা, এটা কম্পোনেন্টটা ধরবো না, কারণ হচ্ছে সেটা রেডিয়াল কম্পোনেন্ট, রেডিয়াল কম্পোনেন্ট কোনো টর্ক দেয় না। একদম ভাবে এই কম্পোনেন্টটা কোনো টর্ক দিচ্ছে না, যেহেতু এটা রেডিয়াল কম্পোনেন্ট। তাহলে এখান থেকে আমরা নেট টর্ক পেয়ে যাবো, নেট টর্ক আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। আচ্ছা, এখানে কয়েকটা পয়েন্ট ভালো করে শুনে নাও। সেটা হচ্ছে কি, রেডিয়াল কম্পোনেন্ট অফ দ্য ফোর্স gives no torque, রেডিয়াল কম্পোনেন্ট কোনো টর্ক দেয় না। 2 নম্বর কথা হলো, যদি আমি ফোর্সটাকে হিঞ্জে অ্যাপ্লাই করি, মানে আমি যদি ধরো এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করতাম, তাহলে সেখানে কোনো টর্ক হতো না, কারণটা হচ্ছে কি আর এর ভ্যালু জিরো হয়ে যাবে। তাহলে হিঞ্জে ফোর্স অ্যাপ্লাই করলে আর এর ভ্যালু জিরো হয়ে যাবে। অ্যাক্সিস বরাবর যদি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কি হয়ে যাবে, টর্ক থাকবে না, টর্কের ভ্যালু কত হবে, জিরো হবে। এই দুটো থেকে আমরা বিভিন্ন রকম টাইপের প্রবলেম আমরা করতে পারবো। আচ্ছা, এখান থেকে আচ্ছা প্রবলেম সলভ করার আগে আমি এখান থেকে একটু নোটসটা তোমরা দেখে নাও, তারপর আমি প্রবলেমে যাচ্ছি। উম, তোমাদের এখান থেকে নোটসটা আই থিঙ্ক কত নম্বর পেজে আছে, আচ্ছা এখানেই আছে, দেখো। তাহলে দেখো, টর্ক, দিস ইজ কল্ড মোমেন্ট অফ ফোর্স and which is responsible for angular acceleration, এটা বললাম অলরেডি। and it is defined as torque is equal to tau r cross f, এবং ক্রস প্রোডাক্টের ডাইরেকশন কিভাবে বের করতে হয় তোমাদের আমি শিখিয়েছিলাম, সেটা তোমরা নিজে বের করে নিতে পারবে। tau is equal to r f sin theta, যেখানে থিটাটা হচ্ছে f এবং r এর মিডলের অ্যাঙ্গেল। আচ্ছা, tau is equal to তাহলে হয়ে যাচ্ছে আমার r আর f পারপেন্ডিকুলার টু r, বা উল্টো ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে তোমার f and r perpendicular to f, where r is the moment, which is the distance of applied forces from hinge থেকে কতটা ডিস্টেন্স হচ্ছে, f হচ্ছে অ্যামাউন্ট অফ ফোর্স, এটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন r and f, আর f পারপেন্ডিকুলার হচ্ছে অ্যামাউন্ট অফ ফোর্স পারপেন্ডিকুলার টু r। ফোর্স অ্যালং r, মানে যেটা হচ্ছে তোমার রেডিয়াল বরাবর যে ফোর্স থাকবে, দ্যাট ইজ প্যারালাল অর অ্যান্টি প্যারালাল টু r প্রডিউস নো টর্ক, সে কোনো টর্ক প্রডিউস করবে না, এটা পরে আমাদের খুব কাজে দেবে। ফোর্স অন হিঞ্জে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে সে কোনো টর্ক দেবে না। অলসো প্রডিউস নো টর্ক, সে কোনো টর্ক প্রডিউস করবে না। টর্ক অর কাপল ক্যান অনলি প্রডিউস পিওর রোটেশনাল মোশন, এটা খুব ইম্পর্টেন্ট, রোটেশনাল মোশন শুধুমাত্র প্রডিউস করবে, ইট ক্যান নট প্রডিউস লিনিয়ার মোশন, লিনিয়ার মোশন প্রডিউস করবে না। কেন করবে না, যেহেতু এর জন্য নেট ফোর্স জিরো হয়, এবং তার ক্ষেত্রে সেন্টার অফ অ্যাক্সেলারেশন, সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন কত হয়, জিরো হয়ে যায়। সেখানে একটা প্রবলেম দেওয়া আছে, ফাইন্ড টর্ক অ্যাবাউট ও পয়েন্ট অ্যাবাউট এর নেট টর্ক বের করতে হবে। ফোর্স গুলো কোথায় কোথায় অ্যাপ্লাই করা আছে, ফোর্স গুলো দেখো আমি ব্লু কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি। এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা আছে, যেটা হচ্ছে তোমার এফ। এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা আছে, যেটা হচ্ছে তোমার এফ, যেটা কিনা এখান থেকে, এটা কিনা আর ডিস্টেন্সে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে, একরকম ভাবে এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার আর, আর ডিস্টেন্স অ্যাপ্লাই করা হয়েছে। এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, যেটা হচ্ছে তোমার 5f, এবং সেটা 37 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করা হয়েছে। এখানে হচ্ছে তোমার √2 × f, যেটা কিনা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করা হয়েছে। এবার যদি কম্পোনেন্ট আমি নিতে যাই, তাহলে এটা একটা কম্পোনেন্ট পাবো, আর এটা একটা কম্পোনেন্ট পাবো। এই দুটো কম্পোনেন্ট কত কত হবে, f sin 45, মানে তোমার হয়ে যাবে এটা f হয়ে যাবে, যেহেতু f এর ভ্যালু ছিল f√2 ছিল। আচ্ছা, এরও দুটো কম্পোনেন্ট পাবো, 5f এর দুটো কম্পোনেন্ট, এটা হচ্ছে এটা এদিক বরাবর কম্পোনেন্ট হয়ে যাবে, সেটা হচ্ছে তোমার 5f cos 37, এবং সেটা করলে আমরা পেয়ে যাবো 4f। একরকম ভাবে আমরা এটা করলে আমরা পেয়ে যাচ্ছি 5f sin 37, এবং সেটা করলে আমরা পেয়ে যাবো 3f। এবার দেখো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আমার হয়ে যাচ্ছে নেট টর্ক ক্লকওয়াইজ টর্ক মাইনাস অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক, বা অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক মাইনাস ক্লকওয়াইজ টর্ক, যেটা ইচ্ছা সেটা করতে পারি আমরা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ক্লকওয়াইজ টর্ক কে কে দিচ্ছে, ক্লকওয়াইজ টর্ক দিচ্ছে f ইন্টু 2r,
যে এফ আছে এ দেখো একে এই দিকে রোটেট করা যায় তাহলে এ ক্লকওয়াইজ টর্ক দিচ্ছে তাহলে এফ ইন্টু 2r করলে আমরা পেয়ে যাচ্ছি ক্লকওয়াইজ টর্ক প্লাস আরেকটা কোনটা পাচ্ছি এই যে ফোর্সটা আছে সেটা এফ ইন্টু আর করলে আমরা ক্লকওয়াইজ পাচ্ছি। এরকম অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক কে দিচ্ছে এই ফোর্সটা দিচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক কারণ হচ্ছে এ এদিকে ঘোরাতে চাইছে অবজেক্টটাকে, সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক। একই রকম ভাবে আমরা পেয়ে যাচ্ছি 3f পাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক, তাহলে 3f পাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক 3f ইন্টু 2r। এটা ক্যালকুলেশন করলে আমরা সামনে পেয়ে যাচ্ছি নেগেটিভ, তার মানে হচ্ছে যেহেতু আমি ক্লকওয়াইজ থেকে বিয়োগ করছি তার মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি ক্লকওয়াইজ টর্ক, এবং সামনে যেহেতু নেগেটিভ সাইন পেয়েছি তার মানে এখান থেকে বুঝতে পারছি যে অবজেক্ট অ্যাকচুয়ালি ক্লকওয়াইজ ঘুরবে না, ঘুরতে ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ, নেগেটিভ সাইনটা পরের লাইনে আমি উঠিয়ে দিয়েছি এবং সেখানে লিখে দিচ্ছি কি অ্যান্টি ক্লকওয়াইজ। নেটওয়ার্কের ভ্যালু পেয়ে গেলাম আমরা 4rf, এন্ড ভ্যালু দিলে আমরা সেখান থেকে ক্যালকুলেশন করে নিতে পারবো। এবার দেখো তোমাদের 1997 একটা প্রবলেম ছিল, কি বলেছিল প্রবলেমটাতে? এই কাপল প্রডিউস, কি কাপল কি প্রডিউস করতে পারে বললাম একটু আগে, কাপল প্রডিউস অনলি রোটেশনাল মোশন, পিওর রোটেশনাল মোশন, লিনিয়ার মোশন প্রডিউস করতে পারবে না। লিনিয়ার আর রোটেশনাল মোশন এটা তো হবেই না, তাহলে নো মোশন তো এটা হচ্ছে না, পিওর লিনিয়ার মোশন এটা হচ্ছে না, পিওর রোটেশনাল মোশন তাহলে আমার হচ্ছে ডি নম্বর অপশনটা। আচ্ছা, প্রিন্সিপাল অফ মোমেন্ট, মোমেন্টের প্রিন্সিপাল কি হচ্ছে? টোটাল টর্ক টাউ ইজিক্যাল টু জিরো যদি হয় তার মানে দ্যাট ইজ ক্লকওয়াইজ টর্ক আর অ্যান্টি ক্লকওয়াইজ টর্কের ভ্যালু কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ইকুইলিব্রিয়ামে একটা সিচুয়েশন বের করতে পারবো। ক্যালকুলেট টোটাল নর্মাল ফোর্স অ্যান্ড রেশিও অফ ডিসটেন্স ফ্রম দ্য প্ল্যাঙ্ক। এখানে বলেছে এই নর্মাল ফোর্সের ভ্যালু কত হবে এবং এই প্ল্যাঙ্ক থেকে এই যে এখান থেকে যে ডিসটেন্স গুলো আছে r1 r2 এর ভ্যালু আমাকে বের করতে হবে। এখানে একটা মাস আছে সেটা হচ্ছে m2 আর এখানে একটা মাস আছে m1। আচ্ছা, এটা পিকচারটা ড্র করছি, আর পিকচারটা ড্র করতে আমাদের আমি এটা এই জায়গাটা করিয়ে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা দেখি এটা পিকচার ড্র করি। ধরো উম ধরো আমার একটা প্ল্যাঙ্ক আছে, এটা বেশ মোটা হয়ে গেল, দাঁড়াও এটাকে নামিয়ে এটা একটু সামান্য আমি, ঠিকই আছে। তো ধরো একটা প্ল্যাঙ্ক আছে, এই প্ল্যাঙ্কের উপর এই প্ল্যাঙ্কটাকে একটা পয়েন্টে হিঞ্জ করা আছে, ধরো আই থিঙ্ক এইখানে এখানে হিঞ্জ করা আছে, মানে এটার উপরে এটাকে প্ল্যাঙ্কটাকে রাখা আছে। দুটো বাচ্চা, এটা ধরো রাম, এটা হচ্ছে শ্যাম, এ বেচারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে লাফাচ্ছে, আরেকটা বাচ্চা আছে এখানে, এই হচ্ছে রাম, একটা বাচ্চা আছে আমার এখানে যে কিনা এখানে দাঁড়িয়ে লাফাচ্ছে, এর থেকে বড় শ্যাম। বুঝতেই পারছো যে ইয়ে ডিস্টেন্স কম নিয়েছে। এবার যদি সে ব্যালেন্স সিচুয়েশনে থাকে, আমি বলতে চাইছি যে এখান থেকে এইটার ডিস্টেন্স, প্ল্যাঙ্কের ডিস্টেন্স হচ্ছে আমার r2, আর এখান থেকে এর স্যামের ডিস্টেন্স হচ্ছে r1। আচ্ছা, এবার আমাকে বের করতে হবে নর্মাল রিঅ্যাকশন, এই জায়গাটাতে নর্মাল রিঅ্যাকশন তাহলে কত কাজ করছে, এর উপরে নেট ফোর্স কত কাজ করছে। এই যে রামের যে মাস সেটা হচ্ছে আমার m2, আর স্যামের যে মাস সেটা হচ্ছে আমি m1 বা আর লিখতে পারি, অসুবিধা নেই। এবার আমাকে এখান থেকে বের করতে হবে যে নর্মাল ফোর্স কত হবে এবং r1 আর r2 ভ্যালু কত হবে যদি এই প্ল্যাঙ্কটা ইকুইলিব্রিয়ামে থাকে, মানে যদি এরকম সোজা থাকে তাহলে তাহলে বুঝতেই পারছো যে এখানে এটার জন্য আমার mg কোন দিকে কাজ করছে? নিচের দিকে, সেটা হচ্ছে m2 ইন্টু জি। একরকম ভাবে এর জন্য কাজ করছে আমার নিচের দিকে, সেটা হচ্ছে আমার m1 ইন্টু জি। তাহলে দুটোর জন্য এই পয়েন্টের অ্যাবাউটে নেট টর্ক, মানে এখানে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের অ্যাবাউটে নেট টর্ক হিসেবে জিরো হতে হবে। তো ও পয়েন্টের অ্যাবাউটে নেট টর্ক জিরো হতে হবে। তাহলে দেখো এই যে m2g আমার যে ফোর্সটা আছে সেই ফোর্সটা এটাকে এদিকে ঘোরাতে চাইছে, তাহলে মানে এটার জন্য আমার যে ফোর্স এটা হচ্ছে সেটা হচ্ছে আমার কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ। এবার m1g কোন দিকে ঘোরাতে চাইছে? সেটাকে ক্লকওয়াইজ ঘোরাতে চাইছে, সেটা হচ্ছে এইদিকে। এবার নেট টর্ক যদি জিরো হয় তবেই সেটা কি থাকবে? ইকুইলিব্রিয়ামে থাকবে। নেট টর্ক যদি জিরো হতে হয় তাহলে দেখো এটার জন্য ফোর্স কত হচ্ছে? m2 টর্ক, তাহলে m2 ইন্টু জি। ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে এখান থেকে? এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটা হচ্ছে r2। এটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। মাইনাস ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ টর্কটা কত হচ্ছে আমার? m1 ইন্টু জি, এবং সেটা হিঞ্জ থেকে সেটা ডিস্টেন্স কত? r1, তাহলে সেটা হয়ে যাচ্ছে আমার r1 ইকুয়ালস টু কত হতে হবে? জিরো হতে হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি
m2 into g r2 is equal to m1 into g r1। তাহলে জি জি কেটে যাচ্ছে এখান থেকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি r1 by r2 equals to m2 by m1। তাহলে এখান থেকে আমরা রিলেশনটা পেয়ে গেলাম। এবার যদি নরমাল ফোর্সের কথা বলে তাহলে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামের জন্য আমরা কি বলতে পারি, যে ওই পুরো মাসটাকে কে ক্যারি করছে m1 into g plus m2 into g। তাহলে এই পুরো মাসটাকে যেহেতু এই হিঞ্জটা ক্যারি করছে, তার মানে আমার n এর ভ্যালু হচ্ছে m1 plus m2 into g, যেটা কমন নিতে পারো বা বাইরে রাখতে পারো, আমরা রাখতে পারি আমরা। তাহলে এখান থেকে আমাদের ভ্যালু দুটো যেটা চেয়েছিলাম সেটা ক্যালকুলেশন করা হয়ে গেল। আচ্ছা, এবার একটা প্রবলেম বলছি, নোটস থেকে যে প্রবলেম আছে সেই প্রবলেমটাই বলছি। ধরো এটা একটা আগের মতো একটা কি বলছি তোমার একটা প্ল্যাঙ্ক আছে, সেই প্ল্যাঙ্কটাকে একটা পয়েন্টের অ্যাবাউটে হিঞ্জ করা আছে। ধরো এখানে হিঞ্জ করা আছে, সেটাকে এখানে হিঞ্জ করা আছে। এবার করা হয়েছে কি, এই প্ল্যাঙ্কের উপরে এই মাথাতে একটা ওয়েট ঝুলিয়েছি আমি, একটা মাস ঝুলিয়েছি, যেটার মাস হচ্ছে তোমার m1, সেটার মাস হচ্ছে আমার m1। আচ্ছা, যেটা কিনা এখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে আমার x1। আচ্ছা, এখানে একটা মাসকে ঝুলানো আছে, এখানে একটা মাস ঝুলানো আছে, যেটার মাস হচ্ছে তোমার m2, এবং যেটা কিনা এখান থেকে যে ডিস্টেন্সে রাখা আছে ইঞ্চ থেকে, সেটা হচ্ছে আমার x2। এখানে একটা মাস ঝুলছে, সেটার মাস হচ্ছে m3, এবং যেটা কিনা এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার x3। আচ্ছা, এবার আমার কথা হলো যে যদি সে আম, যদি সে ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে তাদের মধ্যে রিলেশনটা কি হবে সেটা আমাকে বের করতে হবে। তো সেটা দেখো কিভাবে করব, এটা কিভাবে সলভ করা যেতে পারে। তোমরা বুঝতেই পারছো যে কি কে ক্লকওয়াইজ দিচ্ছে, কে অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে। তাহলে ফোর্স গুলো আগে লিখো। তাহলে দেখো m1 ইন্টু জি নিচে দিয়ে কাজ করবে, m2 ইন্টু জি নিচে দিয়ে কাজ করবে, m3 ইন্টু জি নিচে দিয়ে কাজ করছে। আচ্ছা, m1 ইন্টু জি চাইছে কি এটাকে এমন রোটেট করাতে, তাহলে সে এদিকে রোটেট করাতে চাইছে, মানে সে অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে। তাহলে m1 ইন্টু জি, m1 ইন্টু জি, ডিস্টেন্সটা কত আছে এখান থেকে এইটুকু ডিস্টেন্স, আমার ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে তোমার এখান থেকে এতটুকু ডিস্টেন্স, এটা কত হয়েছে x1। তাহলে x1 এটা একটা টর্ক দিচ্ছে। বাকিগুলো, বাকি যে দুটো ফোর্স আছে মানে m2 ইন্টু জি আর m3 ইন্টু জি, দুজনেই চাইছে কি অবজেক্টটাকে রোটেট করতে চাইছে মনে। তাহলে সেটা নেগেটিভ ধরছি, তাহলে সেটা কত হচ্ছে আমার m2 ইন্টু জি, ডিস্টেন্স কত হচ্ছে আমার x2, প্লাস m3 ইন্টু জি, ডিস্টেন্স হয়ে যাচ্ছে কত আমার x3। রেজাল্ট কত হবে, জিরো হবে যদি ইকুইলিব্রিয়ামে থাকে। তাহলে কত পেয়েছি আমরা m1 x1 ইকুয়ালস টু জি জি যদি থেকে কেটে যাচ্ছে m2 x2 প্লাস m3 x3। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যা যেটা আমাদের চাইবে যখন এক্সামে, তখন সেটা আমরা বের করে নিতে পারবো। আচ্ছা, এটা গেল। আরেকটা টাইপ হতে পারে, সেটা হচ্ছে এটা, আরেকটা দেখে নাও, সেম টাইপের আরেকটা দেখিয়ে দিই আমি। তো ধরো এরকম একটা প্ল্যাঙ্ক আছে। আচ্ছা, এবার এই প্ল্যাঙ্কটাকে একটা পয়েন্টে আগের মতো একটা প্ল্যাঙ্ক, এটা একটা ব্লক রাখা আছে, ব্লকের উপরে সেটাকে রাখা আছে। আচ্ছা, এবার করা হয়েছে কি, আম, এর উপরে এইদিকে একটা মাছ ঝুলিয়েছি আমি, যে মাছটা ঝুলাচ্ছি তার মাছ ধরে নাও m3, আর এখান থেকে একটা পুলি ঝুলানো আছে, পুলে ঝুলানো আছে, আর এই পুলের উপর দিয়ে দুটো মাছ হ্যাং করে দিয়েছি আমি দুই দিকে।
আহ, একটা মাস ঝুলছে আমার এই দিকে, সরি, এদিকে যে মাছটা ঝুলছে তার মাছ হচ্ছে আমার M1, একটা মাছ ঝুলছে আমার এই দিকে, যেটা মাছ ঝুলছে সেটা মাছ হচ্ছে আমার M2। আচ্ছা, আমি করছি কি, এদের মধ্যে যে কোনো একটা মাস বেশি, আমি ধরে নিচ্ছি M1 গ্রেটার দ্যান M2। তাহলে আমি চাইছি যে আম, এখান থেকে এইটুকু যদি ডিস্টেন্স x1 হয় আর এখান থেকে যদি এইটুকু ডিস্টেন্স x2 হয়, তাহলে এদের মধ্যে রিলেশনটা আমি চাইছি। তাহলে কিভাবে ক্যালকুলেশন করব সেটা দেখো। তাহলে আমি যদি এখানে টেনশনটা পেয়ে যাই, এই জায়গাটাতে যদি আমি টেনশনটা পেয়ে যাই, এই জায়গাটাতে পুলির ওপরটাতে, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে এখানে দেখো, এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার M3 ইন্টু জি, যে কিনা এইটাকে রোটেট করাতে চাইছে কোন দিকে, এই দিকে। তার মানে এই দিক মানে হয়ে যাচ্ছে তোমার, সেটাকে রোটেট করাতে চাইছে ক্লকওয়াইজ ডাইরেকশন। আর পুলির উপরে যে টেনশনটা আছে সেটা চাইছে কোন দিকে, এটাকে এই দিকে রোটেট করাতে চাইছে। তাহলে এই জায়গাতে টেনশন কত হবে সেটা বের করছি, এটা করার জায়গায় আমি এই জায়গাতে টেনশন বের করছি। এদের টেনশনের জন্য সরাসরি ফর্মুলা তারা নিউটনস ল থেকে যাবো। তাহলে টি এর ভ্যালু কত হয়, এই যাতে ফর্মুলা বের করার জন্য 2 m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি এফেক্টিভ, এখানে যেহেতু জি আছে তাহলে শুধুমাত্র জি হবে। তাহলে এই উপরটাতে টেনশন আমার কত হবে, এই উপরটাতে আমার টেনশন হয়ে যাবে, তাহলে উপরের জায়গাটাতে টেনশন কত হবে 2t। তাহলে টি ড্যাশ যদি লিখি সেটা হচ্ছে 2t, তাহলে সেটা ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে 4 m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। এটা ক্যালকুলেশন করার দরকার ছিল না, তোমরা সরাসরি বলে দিতে পারতে। তাহলে ইকুইলিব্রিয়াম সিচুয়েশনের জন্য কি হবে, এটাকে দিচ্ছে আমার পুলির উপর টেনশন দিচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সেটা হচ্ছে আমার টেনশন টি ড্যাশ ইন্টু ডিস্টেন্স হচ্ছে আমার x2। এতক্ষণে বুঝে গেছি দুটোর ভ্যালু দুদিকে সমান হতে হবে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ সমান হতে হবে। তাহলে হয়ে যায় আমার x1 ইন্টু ডিস্টেন্স, x1 হচ্ছে ডিস্টেন্স আর এটা হচ্ছে ফোর্সটা হচ্ছে আমার m3 ইন্টু জি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, আচ্ছা টি ড্যাশ এর ভ্যালু যদি বের করি তাহলে বসাই, তাহলে 4 m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি ইন্টু x2 ইকুয়ালস টু x1 m3 ইন্টু জি। দুই থেকে জি জি কেটে দেবো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4 m1 m2 by m1 plus m2 into x2 equals to x1 into sorry m3। তাহলে এখান থেকে যা চাইতো আমরা সেটা আমরা ক্যালকুলেশন করে বের করে নিতে পারবো। এটার প্রবলেম আমাদের থাকবে, সেটা এখান থেকে আমরা সমাধান করে নিতে পারবো। আচ্ছা, নোটসে দেখা যাক আমাদের নোটসে কতটা কি আছে। আচ্ছা, এটা আমাদের হইলো। তারপরে আমি যেটা বলছিলাম, এইটা প্রবলেম আমি দেখালাম তোমাদেরকে, এই প্রবলেমটা দেখালাম, সেম ভাবে আমরা সমাধান করতে পারবো, সিম্পলিফাই করে নিতে পারবো আমরা সেটাকে। এটা প্রবলেমটা দেখো, ABC is an equilateral triangle, ভালো করে দেখো এখানে equilateral triangle বলেছে, with O as its center, ওটা হচ্ছে তার সেন্টার। F1 F2 F3 represent three forces acting along the side AB, BC and AC respectively. If the total torque about O, এই O পয়েন্টের about এ যদি 0 হয়ে যায়, then magnitude of F3 is, তাহলে F3 ম্যাগনিটিউড কত হবে, তার মানে যদি 0 হয়ে যায় তাহলে দেখো এই F1 ফোর্সটা কি চাইছে, এই পয়েন্টের অ্যাবাউটে F1 ফোর্সটা এই পয়েন্টের অ্যাবাউটে এটাকে এদিকে রোটেট করাতে চাইছে। আম, তাহলে এটাকে F1 ফোর্সটা চাইছে এটাকে এই দিকে রোটেট করাতে, তাহলে সে চাইছে কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। একরকম ভাবে F2 ফোর্সটাও চাইছে তাকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাতে, তার মানে এই দুজন দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক। F3টা কিন্তু চাইছে এটাকে ক্লকওয়াইজ রোটেট করাতে, তার মানে সে চাইছে ক্লকওয়াইজ রোটেট করাতে, তার মানে সে চাইছে শুধুমাত্র F3 চাইছে ক্লকওয়াইজ রোটেট করাতে। এবার দেখো সবার জন্য পারপেন্ডিকুলার ডিসটেন্স কি হবে, সেম হবে, তার মানে বুঝতে পারছি F3 ইন্টু পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটাকে ডি ধরে নাও, এটা ইকুয়ালস টু হয়ে যাবে আমার F2 ইন্টু ডি প্লাস F1 ইন্টু পারপেন্ডিকুলার ডিসটেন্স কত হবে ডি। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি F3 ইজ ইকুয়াল টু F1 প্লাস F2
দ্যাট ইজ F1 প্লাস F2, মানে আমার হয়ে যাচ্ছে এ নম্বরটা। আচ্ছা, এবার হচ্ছে টর্কের জন্য ক্রস প্রোডাক্ট দিয়ে কিভাবে প্রবলেম সলভ করবো সেটা দেখো। দ্য মোমেন্ট অফ দ্য ফোর্স এফ বলে দিয়েছে আমাকে, দেখো ভেক্টর ফর্মে। আরটাকে আমার সাথে বলে দেয়, আমার সাথে বলে দেয় না, বেশিরভাগ প্রবলেমে আরটাকে তোমাদের বলে দেবে না, সেটা তোমাদের নিজের মতো করে বের করতে হবে। অ্যাট, এই পয়েন্টটা বলেছে, অ্যাবাউট দ্য পয়েন্ট, এটা ইজ গিভেন বাই, তাহলে এই পয়েন্টের অ্যাবাউটটা